ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আমরা করছি পার্সেন্টেজ। আগের দিন পর্যন্ত আমরা দুটো পার্ট করে নিয়েছি, আজকে এটা পার্সেন্টেজের থার্ড পার্ট। আপনারা সকলে অঙ্কগুলো দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেরি না করে শুরু করছি পার্সেন্টেজ, যেগুলো কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 46, এক ব্যক্তি তার আয়ের 37.5% ব্যয় করে এবং 75 টাকা সঞ্চয় করে। আচ্ছা, আপনারা বলুন, যদি কেউ 20 টাকা আয় করেন, 5 টাকা ব্যয় করে, তাহলে তার সঞ্চয় কত? তাহলে আমরা কি করি? আয় মাইনাস ব্যয় সমান সঞ্চয়। এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি। তাহলে দেখুন, 37.5% ব্যয় করছে, তাহলে ব্যয়টা কত? 37.5%। আচ্ছা, 37.5% মানে শিখিয়েছি আপনাদেরকে কত? 3/8, তাই তো? তাহলে 8 টাকার মধ্যে 3 টাকা ব্যয় করছে। আপনারা বলুন, তাহলে সঞ্চয় করতে কত করছে? সঞ্চয় করছে 5। ওরা বলেছে সঞ্চয় 75, তাহলে 5-এর মান 75। তাহলে 1-এর মান কত? 15। বলেছে খরচ কত? খরচ মানেই তো ব্যয়। যদি এখানে বলতো আয় কত, তাহলে 8টাকে ভাবতাম। যেহেতু বলেছে খরচ তো 3, তাহলে 3-এর মানটা বের করতে হবে। কত? 15 গুণ 45, তাহলে কত টাকা হচ্ছে? 45। এই কোশ্চেনটাতে যদি বলতো মোট আয় কত, তখন আমরা এটাতে নিতাম মোট আয় হচ্ছে 120। ঠিক আছে, বোঝা গেছে? চলুন পরের অঙ্কে। 47, এক ব্যক্তি তার আয়ের 66.2 খরচ করে। মাসিক সঞ্চয় 1200 হলে তার মাসিক ব্যয় কত? তাহলে তার খরচটা কত? খরচ হচ্ছে 66.2/3, মানেই আমরা জানি কত? 2/3। বলেছে তার মানে 3 টাকা আয় করেছে, 2 টাকা খরচ করেছে। তাহলে সে সঞ্চয় কত করেছে? বলুন, সঞ্চয় করেছে 1 টাকা। ওরা বলেছে সঞ্চয় 1200, তাহলে 1-এর মান 1200, এখানে গুণ করতে হচ্ছে কত দিয়ে? 1200 দিয়ে। এবার বলেছে তার মাসিক ব্যয় মানেই তো খরচ, মানে কত? 2। তাহলে 2-এর মান কত? এটাকে 1200 দিয়ে গুণ করব, হবে 2400। এটাই উত্তর। আপনারা একটু কমেন্টে জানান 47-এর অঙ্কের মাসিক আয় কত হবে। ঠিক আছে, অবশ্যই উত্তর জানাবেন। একটু হিন্স দিচ্ছি, এখানে 3টাকে কাজে লাগাতে হবে। 48, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব। হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, তবে মধুর আয় হরির আয়ের থেকে কত কম? এই অঙ্কগুলো প্রচুর ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছেন লাগাতার পড়েছে, আরও সাল পড়েছে, দেওয়া সম্ভব হয়নি। একটা জিনিস শুধু একটা মনে রাখতে হবে, হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি। তাহলে কার থেকে? মধুর থেকে। তাহলে যার থেকে ওইটাকে আমরা 100 ধরবো। তাহলে এখানে মধুটাকে ধরবো আমরা কত? 100। হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, তাহলে হরির কত? তাহলে এর থেকে যদি 20% বেশি হয়, তাহলে কত হবে? 120। কোশ্চেন চেয়েছে মধুর আয় হরির আয়ের থেকে কত কম, তাহলে বলুন কত কম? 20 কম। কার আয়ের তুলনায়? না হরির আয়ের তুলনায়, না যার আয় তার সাপেক্ষে। হরির আয় কত? 120, তাহলে 120 সাপেক্ষে 120-তে কাটাকাটি করলে কত হচ্ছে? 20 6, 1-এর 6। 1-এর 6 মানে আমরা কত জানি? 16.2/3%। সঠিক উত্তর অপশান বি, 16.2/3। পরের অঙ্ক 49, এক্সের আয় ওয়াইয়ের থেকে 25% বেশি। ওয়াইয়ের থেকে বেশি, তাহলে ওয়াইকে আমরা ধরবো 100, এক্সের আয় ধরবো 125। তাহলে ওয়াইয়ের আয় এক্সের থেকে কত কম? আগে বলুন কত কম? 25 কম। কার থেকে? মানে কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এক্সের মান কত? 125। 125 মানে হচ্ছে কাটাকাটি করলে 1-এর 5, 1-এর 5 মানে 20%। নেক্সট অঙ্ক, পি হলো কিউ এর 6 গুণ বড়। পি হলো কিউ এর 6 গুণ বড়, তাহলে তাহলে কিউটাকে আমরা এখানে 100 ধরতে পারি বা 1ও ধরতে পারি। তাহলে পি কত? 6 গুণ, তাহলে এটা 6। তাহলে কিউ পি এর কত গুণ ছোট? তাহলে আগে বলুন কত গুণ ছোট? 5 গুণ ছোট। কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। এইটা 5-এর 6, এটাকে আমরা যদি শতকরাতে করি হবে 100। তাহলে 3-এ এটা 50, 250/3, এটা হবে 8 3 1 3। সঠিক উত্তর এইটা। পরের অঙ্ক, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। তাহলে তৃতীয় সংখ্যার থেকে, তাহলে এটা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। হ্যাঁ, একই গল্প। কার থেকে বলেছে? তৃতীয় থেকে, তো ওইটাকে আমরা 100 ধরবো। প্রথম সংখ্যাটা কি বলেছে? তৃতীয় সংখ্যা থেকে 30% কম। আপনারা বলুন 100 থেকে 30% কম কত? 70। আর দ্বিতীয়টা 37, মানে কত? 63। 100 থেকে 37 বের করলে 63 কম হচ্ছে।
এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, আগে বলুন দ্বিতীয়টি কত কম আগে বলুন, 7 কম। কার থেকে, প্রথম সংখ্যা সাপেক্ষে। এখানে তাহলে 70 আছে, তাহলে নিচে 70, তাহলে হচ্ছে 1-এর 10, 1-এর 10 মানেই 10%। এখানে একটা কথা বলি, অনেকে অঙ্ক করতে কী ভুল করে এটাই যে এখানে এই 7 লিখলো দিয়ে 63 দেবে না 70 দেবে বুঝতে পারে না। আমি ওই জন্য টুইস্টটাই কী বলেছি, কার সাপেক্ষে বলেছি, প্রথমের থেকে কত কম, তাহলে আমি প্রথমের সংখ্যাটাকে নিচে রাখবো। বোঝাতে পারলাম? যেমন আগের অঙ্কটা তো একই রকম, বলছি পি এর থেকে কত গুণ ছোটো, তাহলে পি এর থেকে, তাহলে দেখুন পিটাকে নিচে রেখেছি। বোঝা গেছে তো? এই হচ্ছে গল্প। পরের অঙ্ক, পরের টাইপ 5, কোনো শহরে জনসংখ্যা প্রতি বছর 10% বাড়ে। এই অঙ্কগুলো আমি এমন একটা নিয়মে করাবো, এই টাইপে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলোই হবে। আগে দেখুন 10% বাড়ছে, তাহলে 10% বাড়ছে মানে 10% মানে তো 10/100, তার মানে কত, 1-এর 10। রেলের পরীক্ষাতে পড়েছে 1-এর 10। আমার এই অঙ্কগুলো কী করব, আগে পরে এরকম করে করব। দেখুন তাহলে 10% করে বাড়ছে, তাহলে যদি আগে যদি 10 থাকতো, 10 ছিল, তাহলে 1 তো বেড়েছে, তাহলে পরের বছর কত হবে, 11। এখানে কোশ্চেনটাতে বলেছে এই বছর জনসংখ্যা 20,000 হলে ওই শহরের পরের বছর কত, তাহলে 1 সাল মানে 1 বছরের গল্প, তাই একবারই লিখলাম। যদি এখানে বলতো 2 বছর পর, 3 বছর পর কত, তখন 10-11 করে 3 বার দিতাম। বুঝতে পেরেছেন? চলুন এবার বলেছে জনসংখ্যা এই বছর এত হলে পরের বছর কত, তাহলে এটা তো আগে এটা তো পরে, আপনাকে এইটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে 10-এর মান দেওয়া আছে কত, 20,000, 10-এর মান দেওয়া আছে 20,000, তাহলে 1-এর মান কত, 2,000, তাহলে 11-এর মান তো হচ্ছে পরে, তাহলে পরে কত হবে, এখানে আমরা 2,000 গুণ করব, তাহলে হবে 22,000। পরের অঙ্ক, একটি শহরে জনসংখ্যা প্রতি বছর 10% কমে যায়, তাহলে একই রকম 10% মানে 1/10, তাহলে আগে পরে 10% কমছে, তাহলে 10 ছিল 1 কমে গেল। আপনারা বলুন যদি 10 থাকে পরের বছর যেহেতু কমে যাচ্ছে কত হবে, আপনারা বলুন, 1 কমছে, অবশ্যই 9 হবে। 2 বছর গল্প দেওয়া আছে, তাহলে আমি 2 বার লিখব, হলো। এবার টোটাল যেহেতু 2 বছর, তাহলে 10-10 গুণ করবো, গুণ করলে কত হচ্ছে 100, 9-9 81। এবার কি দিয়েছে দেখুন, বর্তমান শহরে জনসংখ্যা 1 লক্ষ হলে 2 বছর পরে কত, তাহলে পরেরটা চেয়েছে, তাহলে মানে এইটা দেওয়া আছে, এটা চেয়েছে, তাহলে 100-র মান হচ্ছে কত, 1 লক্ষ, তাহলে এটার মান কত, 1,000, 1,000, তাহলে পরের কত, তাহলে 81-র মান বের করব 1,000, তাহলে উত্তর হচ্ছে 81,000। এসএসসি 3 সালে পড়েছে। পরের প্রশ্ন, বুঝতে না পারলে অবশ্যই বলবেন। কোনো মেশিনের মূল্য প্রতি বছর 10% কমে যাচ্ছে, কোনো মেশিনের বর্তমান মূল্য এত হলে 3 বছর পূর্বে 10%, তাহলে 10% মানে তো আমরা জানি 1-এর 10, কমে যাচ্ছে, তাহলে আমরা লিখব আগে পরে। আপনারা শর্টে এরকম লিখে দিতে পারেন, যে যত এই সংখ্যাটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি, পরীক্ষা হলে এটাও লেখার দরকার নেই, জাস্ট করে নেবেন। তাহলে দেখুন 10 হলো, যেহেতু কমে যাচ্ছে কত দেবো আপনারা বলুন, 9। ক বছরের গল্প দেওয়া আছে, 3 বছর, তাহলে 3 বার টুকটুক করে লিখে নেব, 10, 9, 110-এ 1000, 9-9 81, 729। একটু ভালো করে দেখুন, বলেছে 3 বছর পূর্বে ওই মেশিনের মূল্য কত ছিল, বর্তমান দেওয়া আছে এত, তার মানে বর্তমানটা দেওয়া আছে, আগেরটা চেয়েছে, অর্থাৎ পরেরটা দেওয়া আছে, আগেরটা চেয়েছে, তাহলে 729-এর মান 8, 7, 4, 8, তাই তো, যেহেতু পরেরটা দেওয়া আছে, আগেরটা চেয়েছে, তাহলে 729-এর মান এইটা। তাহলে কত দ্বিগুণ করতে হবে, আচ্ছা কাটাটি করবেন, 9 দিয়ে কাটাটি কি যাবে দেখে নিই, 8 7 15, 4 19, 8 27, 27 9 দিয়ে যায়, পুরো সংখ্যাটা 9 দিয়ে যায়, এটাও 9 দিয়ে যাবে, তাহলে 9 8 72, 9 1 9, এটা 9 9 81, 8 9 9 81, 6 9 7 63, 9 2 18, আবার 9 9 9 1 9, 9 8 9 12, তাহলে এটা দেখতে পাচ্ছি 12 গুণ করতে হচ্ছে, তাহলে আগেরটা, তাহলে এইটার সাথে আমি বের করব, তাহলে এটাই ছিল 3 বছর আগে, তাহলে এর সাথে যদি 12 গুণ করি ইন্টু 12, তাহলে অ্যান্সার হচ্ছে 12,000। সঠিক উত্তর এই যে অপশান সি। পরের প্রশ্ন,
কোনো শহরে জনসংখ্যা প্রতি বছর 10% বাড়ে, 10% বাড়ছে মানে একেবারে লিখে দেবো 1/10। আচ্ছা, বলেছে কোনো শহরে জনসংখ্যা 1000 3 বছর পর কত বছর পর তা 1331 হবে। তার মানে সেই আগে পরে এরকম লিখব, কবার দিলে এই অনুপাতটা হবে 1031। আপনারা একটা কাজ করে নেবেন, দুটোভাবে হয়, এটা দেখি মুখে মুখে উত্তর বলে দিচ্ছি, এটা 3 বছর উত্তর হবে কেন দেখুন। 10%, তাহলে আগে যদি 10 ছিল পরে 11 হবে, তাহলে আমাকে বলুন কতবার 10কে কতবার গুণ করলে 1000 আসবে। দেখুন 3 বার আসছে। ইভেন 11কে কতবার গুণ করলে 1331 আসবে, 11। তাহলে একটু ব্যাক ক্যালকুলেশন করে আমরা বলতে পারি এটা 1331। তাহলে ক বছরের গল্প হচ্ছে? 3 বছর, সঠিক উত্তর 3 বছর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে 11র হোল কিউব কত, এগুলো বললাম আপনাকে, এগুলো আপনাকে বলে দিচ্ছি যে 1 থেকে 11র হোল কিউব সব মুখস্থ রাখবেন। 1331 মানেই কিন্তু 11 হোল কিউব। এই অঙ্কটা আরেকভাবে করা যেতে পারে। কীভাবে করা যেতে পারে দেখুন, 1031, হ্যাঁ 1331, এই সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা। আবার বলছি এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা। কেন? 1000 মানে 10-এর কিউব হয়, আর এটা হচ্ছে 11-র কিউব। যেহেতু এইটা 3 বছর, তাই অ্যান্সার হচ্ছে 3। পরের প্রশ্ন, কোনো শহরে জনসংখ্যা 18,000 থেকে 22,500 হলো, জনসংখ্যা বৃদ্ধির হার কত? এখানে কিছু বলা নেই মানে, তাহলে 1 বছর বাই ডিফল্ট। তাহলে 18,000 ছিল, 22,500 হলো। আমাকে আপনারা বলুন কত বাড়লো, আগে বলুন। 4,500। কার উপর বাড়লো, এর উপর না এর উপর? কার উপর বাড়লো? এটা থেকে বাড়লো না এটা থেকে বাড়লো? অবশ্যই এটা থেকে বাড়লো। তাহলে নিচে দেব 18,000। তাহলে 0 0 0 0, 45 4 180 হয়, 1/4 মানে 25%। সঠিক উত্তর 56। পরের অঙ্কতে আসছি। দেখুন 57, আপনাদেরকে বলছি যে আমার এই নোটের অঙ্কগুলো করলে আর বাইরে কোনো টাইপ হয় না, যত রকম হয় এই যে আগের অঙ্কগুলো দেখালাম তার অ্যাডভান্স লেভেলের এই অঙ্কটা। দেখুন কি বলেছে, কোনো শহরে জনসংখ্যা প্রথম বছর 10% বাড়ছে, দ্বিতীয় বছর 20% বাড়ছে, তৃতীয় বছর 25% কমছে। তৃতীয় বছরের শেষে জনসংখ্যা ও 3 বছর পূর্বে জনসংখ্যার অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে হতে পারে অনেক কঠিন। আগেগুলো সব একটা পার্সেন্টে দেওয়া ছিল, এখানে 3টে পার্সেন্টেজ দেওয়া আছে। কত সহজে করব একটু দেখুন। কোনো শহরে জনসংখ্যা প্রথম 2 বছর 10%, তাহলে 10% অ্যান্ড 20%। তাহলে 10% মানে আমরা কত জানি, 1/10। 20% মানে কত জানি, 1/5। আর 25% কত জানি, 1/4। এইটা বাড়ছে, আমি বারটা উপরে তীর চিহ্ন দিলাম, বুঝতে সুবিধা হবে। এটাও বাড়ছে আর এটা হচ্ছে কমছে। এটা 25% মানে কিন্তু 1/4। এবার একটু খেয়াল করুন, 3 বছরের গল্প দেওয়া আছে, আমরা লিখব আগে পরে। আচ্ছা, প্রথম বছর কি বলছে 10%, অর্থাৎ প্রথম বছর 10% বেড়েছে, তাহলে 10 ছিল হলো 11। দ্বিতীয় বছর 20% বাড়ছে, 5 ছিল হলো কত, 1 বাড়লো 6। তৃতীয় বছর কমে গেছে, 4 ছিল 1 কমে গেছে, তাহলে 4 ছিল 1 কমে গেছে, তাহলে কমলে কত হবে, 3। ঠিক আছে, এবার একটা কাজ করতে পারেন, এখানে এদিকের সাথে এদিকে কাটাকাটি হয়। কেন হয়? কারণ এগুলো সব গুণ করছি। তাহলে একটু কাজ করে নিন, 2 কাটাকাটি দিয়ে দিন, 2 দুগুণে 2 3। আচ্ছা, এটা হচ্ছে 5 দুগুণে 10, 10-এ 100। এটা হচ্ছে 11 3 33 99। কী চেয়েছে কোশ্চেনটা দেখুন, তৃতীয় বছরের শেষে জনসংখ্যা ও 3 বছর পূর্বে জনসংখ্যা। তার মানে আপনার এখানে একটা লোভনীয় অপশান আছে 100:99। প্রত্যেকে কিন্তু এই অপশানটাতে ক্লিক করবেন, কিন্তু এটা একটা লোভনীয় অপশান, এটা কিন্তু উত্তর হবে না। ভালো করে পড়ে উত্তর দেবেন। রেলের পরীক্ষাতে পড়েছে 19 সালে। দেখুন কি বলেছে, যে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা ও 3 বছর পূর্বে। তাহলে প্রথমের অনুপাতটা হচ্ছে বর্তমানটা আর আগেরটা। তাহলে তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত হলো, 99। পূর্বে কত ছিল, 100। তাহলে 99:100। সঠিক উত্তর অপশান বি। বোঝা গেছে তো? না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবেন, না তারপরেও না বুঝতে পারলে কমেন্ট করবেন। পরের অঙ্ক, কোনো গ্রামে জনসংখ্যা প্রথম বছর 12%, 12.5% বাড়ে, তাহলে 12.5% মানে কত, 1/8। আমি তীর চিহ্ন উপরে দিলাম। দ্বিতীয় বছর 33.13% বাড়ে, 33.1/3%, তার মানে কত, 1/3। এটাও বাড়ছে। 2022 সালে এই গ্রামে জনসংখ্যা 2700 হলে 2020 সালে কত? তার মানে 2 বছরের গল্প দেওয়া আছে, 2 বছরই কিন্তু বাড়ছে। তাহলে প্রথম বছর 8 ছিল,
হলো কত 9, তারপরের বছর 3 ছিল, হলো কত 4। আমি আর আগে পরে লিখছি না, আপনারাও পরীক্ষা হলে লিখবেন না, কারণ সময় বাঁচাতে হবে। ওই আগে পরে লিখতে কমপক্ষে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে, ওইটা কেন নষ্ট করবেন, আপনারা তো জানেনই ব্যাপার। প্রথম তাই লিখে দেখাচ্ছি। আচ্ছা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 একে 3, 3 তিরিকে 9। যেহেতু এটা গুণ হয়, এদিকের যে কোনো একটা সংখ্যার সাথে এদিকে যে কোনো একটা সংখ্যা কাটাকাটি হবে, তাহলে রেশিও হচ্ছে 2:3। এবার বলেছে 2022 সালে দেওয়া আছে 2020 সালে, তাহলে 22 সাল মানে কি পরেরটা দেওয়া আছে, তাহলে 3-এর মান দেওয়া আছে 2700, তাহলে এই গুণ করছি কত দিয়ে 900 দিয়ে। তাহলে 2020 সালে কত ছিল, তাহলে এইটার মান বের করতে হবে, তাহলে 900 দুগুণে কত 1800, সঠিক উত্তর এ। পরের অঙ্কতে দেখুন, যত টাইপের হয় সব একসাথে ইনক্লুড করা আছে। কোনো গ্রামের জনসংখ্যা প্রথম বর্ষ 14.27% বাড়ে, তাহলে 14.27% মানেই কিন্তু 1/7 শিখিয়েছি, এটা বাড়ছে। দ্বিতীয় বছর 25% কমছে, তাহলে 25% মানে কত 1/4, এটা কমছে। বলছি আমি অঙ্কটা করাবো না, একটু হিন্টস দিয়ে দিলাম। এর পরের কাজটা আপনারা করবেন, অবশ্যই 59-এর উত্তর জানাবেন, আপনারা অবশ্যই করবেন, করে কমেন্টে উত্তর জানাবেন। কারণ বলেছি যে একই টাইপের অঙ্কগুলো আমি করাবো এবং একই টাইপ বলে আপনারাও করতে পারবেন। যদি অঙ্কটা করতে পারেন তাহলে ভাববো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন। ওকে, আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন, পরের ক্লাসে আমি করে দেবো। আর অবশ্যই চেষ্টা করুন এটা করে দেওয়ার। 60-এর অঙ্কতে আসছি। প্রথম বছর 16.23% বাড়লো। 16.23 মানে আমরা কত জানি, 16.23 মানে আমরা কত জানি, 1/6 স্টার্ট। কোনো স্থানে জনসংখ্যা প্রথম বছর 16.23% বাড়লো। 16.23 মানে কত জানি, 1/6, এটা হচ্ছে বেড়েছে। দ্বিতীয় বছর 37.1/2, 37.1/2 মানে কত 3/8, এটা হচ্ছে কমেছে। 57.1/2, এটা মানে কত 4/7, এটা হচ্ছে বেড়েছে। তাহলে 3 বছর পর দেওয়া আছে এত প্রাথমিক কত, তাহলে পরেরটা দেওয়া আছে আগেরটা বের করতে বলেছে, তাহলে এটা বেড়েছে, তাহলে ছিল 6 হবে 7, এটা হচ্ছে 8 ছিল 3 কমলো, বলুন কত হবে 5, এটা 7 ছিল তাহলে 4 বাড়লো, তাই তো এটা বেড়েছে তো, হ্যাঁ, তাহলে 7 4 11। দেখুন 7-এর সাথে 7 যাচ্ছে, আর কিছু যাচ্ছে না, 8 6 48, 11 5 55। আপনাকে বলেছে 3 বছর পর দেওয়া আছে প্রাথমিক কত, তাহলে 55-এর মান দেওয়া আছে 165,000। তাহলে এটা তো কততে যায়, 55 3 165 যায়, 55 3 যায় 165, 1 2 3 0, 3000। তাহলে এটাকেও আপনি 3000 দিয়ে গুণ করে দেবেন, 2 4 3 12 2 14, 1 2 3 3 0, এটা হচ্ছে 3 বছর আগের জনসংখ্যা। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশান বি। পরের অঙ্কতে যাচ্ছি। সালে জনসংখ্যা 5000 জন, যদি পুরুষের বৃদ্ধির হার 6% এবং মহিলার বৃদ্ধির হার 14% হয়, তবে 1 বছর পর জনসংখ্যা হয় এত। তো পুরুষের সংখ্যা কত ছিল? এসএসসি রেল দুটো পরীক্ষাতেই পড়েছে। একটু বলে নিই, এই অঙ্কগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব অ্যাডভান্স লেভেলের, মানে পরীক্ষার কোশ্চেন যদি একটু অ্যাডভান্স লেভেলের হয় তখন কিন্তু এই কোশ্চেনগুলো দেয়। চলুন আমরা শুরু করছি। আমার লক্ষ্য হচ্ছে সমস্ত টাইপ কভার করা, তাই এটাও করিয়ে দিচ্ছি। দেখুন, পুরুষের বৃদ্ধির হার 6%, মহিলার বৃদ্ধির হার 14%। মহিলার বৃদ্ধির হার বাড়ছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী বলা হয়, মহিলার সেক্স রেশিও কমছে। যাই হোক, ভূগোলের সাথে ম্যাথমেটিক্স। আচ্ছা দেখুন, 6% পুরুষ বাড়ছে, মহিলা বাড়ছে 14%। আমি ধরে নেব দুজনেই 6% করে বাড়ছে, অর্থাৎ পুরুষ বাড়ছে 6%, মহিলাও বাড়ছে 6%। অ্যাকচুয়ালি মহিলা তো 6% বাড়েনি, মহিলা তো বাড়ছে 14%, মানে এক্সট্রা 8% থাকছে। আমি ধরে নিচ্ছি পুরুষও বাড়ছে 6%, মহিলাও বাড়ছে 6%। মোট কতজন, না 5000 জন, মোট 5000 জন। আচ্ছা আমাকে একটা কথা বলুন, 5000 জনে যদি 6% বাড়ে, তাহলে 6% 6/100, তাহলে মোট কতজন বাড়ছে, 1 2 500, 300 জন বাড়ছে। কতজন বাড়ছে, 300 জন। কিন্তু ওরা বলেছে 5000 থেকে 540 জন বাড়ছে। ওরা বলেছে 5000 ছিল, 5540 হয়েছে। তাহলে 5540 থেকে 5000 আমি বিয়োগ করব, তাহলে কতজন বাড়ছে, 540। ওরা বলেছে 540 জন বাড়ছে, আমরা 6% ধরে বের করতে দেখলাম 300 জন বাড়ছে। এক্সট্রা কতজন বাড়লো বলুন, কতজন বাড়লো, 240 জন।
এখন কথা হচ্ছে এইটা কেন এক্সট্রা হলো, কারণ এই যে মহিলাদের যে 8% সেটা তো ধরিনি, তাই তো, মহিলাদের যে 8% সেটা তো ধরিনি। তাহলে দেখলাম যে 300 আমাদের প্রত্যেকেরই এর 6 ওর 6 করতে 300 জন বাড়ছে, ওরা বলেছে না, ওরা বলেছে 540 জন বাড়ছে। তাহলে এক্সট্রা কতজন বাড়লো? 540 মোট বেড়েছে। আমাদের ধরা অনুযায়ী 300, ওদের ধরা ওরা বলেছেন 540। তাহলে এক্সট্রা 240 জন বাড়লো এই কারণে মহিলাদের 8% ধরিনি। তার মানে কি বলতে পারি না যে মহিলাদের 8% সমান 240? এটা হচ্ছে কি ফিমেল, ফিমেলের 8% সমান 240। তাহলে এটা কত গুণ করতে হচ্ছে? 3 0 300, সরি হ্যাঁ 30। তাহলে মহিলাদের সংখ্যা হচ্ছে এটা 100%, তাহলে আমি 30 দেবো, তাহলে কত হচ্ছে? 3000, তাই তো। 8%-এর মান 240, তাহলে 30-এ, তাহলে 100%-এর মান 3000। তাহলে মোট মহিলার মোট 100% মহিলা মানে কত? 3000 জন। টোটাল পুরুষ মহিলা মিলে কতজন? 5000 জন। তাহলে পুরুষ কতজন বলুন আপনারা? না 5000 মাইনাস 3000 সমান কত? 2000। এটাই হবে প্রাথমিক পুরুষের সংখ্যা 2000। এখানে যদি বলতো প্রাথমিক মহিলার সংখ্যা কত, তখন 3000 উত্তর হতো। পরের অঙ্কতে আসি, একই কোশ্চেন। আপনারা দেখুন, পুরুষ মহিলার বৃদ্ধির হার 5%, 10%, 10,000 ছিল, তাহলে 10,000 তো ছিল, আমি ধরছি এও 5+5 দুটোই 5% করে বেড়েছে। তাহলে 1000 জনে যদি 5% বের করি, তাহলে 5/100 কতজন বাড়ছে? 50। এটা 1000 নয়, 10,000, আর একটা শূন্য হবে। তাহলে 500 জন বাড়ছে। ওরা কত বলেছে? 10,000, 10,800। কতজন বাড়লো? ওরা বলেছে 800 জন বাড়লো, তাই তো। আমাদের ধরা অনুযায়ী 500 জন, ওরা বলেছে 800 জন। তাহলে এক্সট্রা কতজন বাড়লো? এক্সট্রা 300 জন। কেন 300 জন? কারণ মহিলার 5% ছাড়া আছে, তাহলে মহিলার 5%-এর মানে 300। তাহলে মহিলার 100% কত? তাহলে এটা হচ্ছে কত? 60 নাকি গো? 60। এটা যদি 60 হয়, তাহলে 100-র সাথেও আপনারা 60 গুণ করবেন, তাহলে হবে কত? 6000। বর্তমানে এটা মহিলা চেয়েছে, তাহলে মহিলাটা বের করলাম। যদি বলতো পুরুষ কত, তাহলে 10,000 থেকে 6000 বিয়োগ করতাম, উত্তর হতো 4000। হলো, চলুন পরের টাইপ শুরু করছি। একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত 5:6, তাহলে বয় গার্ল 5 6। বলেছে 20% ছাত্র, 25% ছাত্রী স্কলারশিপ পায়। আমাকে একটা কথা বলুন, 5-এর যদি 20% বের করেন, কতটা জটিল হয়ে যাবে, পয়েন্টে চলে আসবে না? তাই এটাকে করে নেব 50 করে নেব, এটাকে 60 করে নেব। দেখুন অনুপাত, ধরুন রয়েছে 12:16, এটাকে আমরা কাটাটি করলে, অনুপাত করলে করতে পারি না? 4 3 12, 4 4 16 করতে পারি। তার মানে অনুপাত থেকে যখন এখানে আসবো, একটা নির্দিষ্ট সংখ্যাতে ভাগ করে দিলাম। তাই যদি ভাগ করতে পারি, তাহলে গুণ করতে কেন পারবো না? 5 6 ছিল, আমি কি 50 60 করতে পারি না? অবশ্যই পারি। কেন করলাম? তাহলে অঙ্কটা অনেক ছোটোতে হবে। 20% ছাত্র স্কলারশিপ পাচ্ছে, 20% ছাত্র স্কলারশিপ পাচ্ছে। তাহলে আমাকে বলুন 20%, 50-এর 20%, মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন। 5 দুগুণে 10, কতজন? 10 জন। আপনারা বলবেন কি করে হলো 50-এর 20? দেখুন 50 জন ছিল, তার 20%, তাহলে 20% মানে 20/100। 50 দুগুণে 2 10, তাহলে 10 জন স্কলারশিপ পেল। তাহলে মোট কতজন স্কলারশিপ পেল? স্কলারশিপ কতজন পেল? 50 10, আচ্ছা স্কলারশিপ পেলে কতজন? 10 জন। মহিলা কি বলেছে? 25% ছাত্রী স্কলারশিপ পায়। তাহলে 60-এর 25%, 25 6 150, মানে 15 জন স্কলারশিপ পাচ্ছে। মুখে মুখে করার চেষ্টা করবেন, নাহলে প্রথম একটু করবেন না। এখানে রয়েছে 60 জন, 60 জন তার 25%, মানে 25/100, 25 4 4 15, তাহলে এখানে লিখলাম 15। আমি সকলকে নিয়ে ক্লাস করছি, অনেকটা অ্যাডভান্স, অনেকে শুরু করেছে, তাই আমি ধরে ধরে প্রত্যেককে বলছি, ঠিক আছে, যাতে একটুও কোনো কনফিউশন না থাকে। তাহলে 10 জন স্কলারশিপ পেল, 15 জন স্কলারশিপ পেল, 10 জন ছেলে 15 জন মেয়ে। বলেছে কত শতাংশ শিক্ষার্থী স্কলারশিপ পায় না? আমাকে বলুন 10 জন যদি ছেলে পায়, কজন ছেলে স্কলারশিপ পায় না? 40 জন। 60 জন যদি মেয়ের মধ্যে 15 জন স্কলারশিপ পায়, স্কলারশিপ পাচ্ছে কতজন? পাচ্ছে না কতজন? 45 জন। ওকে, আমাকে একটা কথা বলুন, তাহলে মোট স্কলারশিপ পাচ্ছে না কতজন?
85 জন। মোট স্টুডেন্ট কত? 50 জন ছেলে ছিল, 60 জন মেয়ে ছিল, 110 জন। তাহলে 85 জন পাচ্ছে না কতজনের মধ্যে? 110 জনের মধ্যে। তাহলে শতকরা কত পাচ্ছে না? তাহলে 85 জন পাচ্ছে না, মোট কত? 110 ইন্টু 100, ঘ্যাঁচ। তাহলে হচ্ছে 850/11%। সঠিক উত্তর কোথায়? এই যে অপশান সি, রেলে পড়েছে 21 সালে। এটা 21 মানে এনটিপিসির কোশ্চেন এটা। হ্যাঁ, চলুন পরের কোশ্চেন। একটি পরীক্ষায় 45% ছাত্র পাস করে, এতজন ছাত্র ফেল করে, মোট পরীক্ষার্থী কত? 45% ছাত্র পাস করছে। আগে আমাকে বলুন 45%, এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে 45/100, কাটাকাটি করলে 5 9 5 20তে 100, নো ডাউট 45% পাস করছে, তাহলে এটা হচ্ছে পাস। আমাকে বলুন মোট ছাত্র সংখ্যা কত? 20, পাস করছে কজন? 9 জন। তাহলে ফেল করেছে কতজন? বলুন 11 জন। ওরা বলেছে এতজন ফেল করেছে, তাহলে 11-র মান কি আমরা লিখতে পারি না? 7 9 7 5 0। তাহলে দেখে নিই কত গুণ করতে হচ্ছে। 11 7 77, 2, 11 2 22, 11 5 55, 0, 7250। মোট পরীক্ষার্থী বললাম তো এক্ষুনি, মোট পরীক্ষার্থী 20, তাহলে এর সাথেও গুণ করবো 7250, 700 2 14, 1450, তাহলে 1450 একটা শূন্য দেব, 14,500। কী করে মুখে করলাম দেখুন, 700 2 1400 আর 2500 2 50, এইভাবে। আপনারাও একটু সময় বাঁচবেন, গুণ না করে যতটা কম সময় করা যায় সেই চেষ্টা করবেন। পরের 65, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনুপাত 3:2, একই রকম। তাহলে বয় গার্ল 3:2, 20% ছাত্র, 25% ছাত্রী স্কলারশিপ পায়। আপনারা কাজ করুন, 30 ধরে নেবেন, 20 ধরে নেবেন। ওকে, আচ্ছা, ছাত্র 20%, 30-এর 20, 3 2 6, তাহলে 6 জন পাচ্ছে। 25%, তাহলে 25 2 50, মানে 5 জন পাচ্ছে। তবে পায়নি কতজন? আগে বলুন, এখানে 30 থেকে 6 বিয়োগ করলে 24 জন ছেলে পাচ্ছে না, এখানে 20 থেকে 5 বিয়োগ করলে 15 জন পাচ্ছে না। তাহলে মোট পাচ্ছে না কতজন? 39 জন। মোট স্টুডেন্ট কতজন? 50 জন। এখানে বলেছে তাহলে কত পার্সেন্ট পাচ্ছে না? 39 জন পাচ্ছে না। কার উপর? 50-এর উপর। শতকরাতের জন্য কত? 100। 50 2 39 2 78%, অপশান এইটা। টনিকে পরীক্ষায় পাস করতে হলে 40% নাম্বার পেতে হবে। সে নাম্বার 120 পেল, 30 নাম্বারের জন্য ফেল করলো। দেখুন, খুব ভালো অঙ্ক, একটু বোঝার আছে, খুব সহজভাবে করাবো, শুধু বুঝে নিলে অঙ্কটা চুটকি মেরে করে নিতে পারবেন, একটু শুধু বুঝে নেবেন। দেখুন, 40% নাম্বার পেলে পাস করতে হবে, 40%। সে 120 নাম্বার পেল, 30 নাম্বারের জন্য ফেল করলো। আচ্ছা, আপনারা বলুন, কেউ 120 নাম্বার পেল, সে 30 নাম্বারের জন্য ফেল করলো, মানে 30 পেলেই সে পাস করে যেত, হ্যাঁ কি না? 30 পেলেই সে পাস করে যেত। তাহলে পাস মার্ক কত? 120 150, তার মানে যদি 150 পেত সে পাস করে যেত। ওরা বলেছে পাস পার্সেন্টেজ 40%-এ পাস, তাহলে কি বলতে পারি না যে 40%-এর মান 150? আপনাকে বলেছে মোট কত নাম্বারের পরীক্ষা, মানে 100%, তাহলে 100% মানে কত? 150/40 ইন্টু 100, 0 0 2, এটা 5, এটা 5 75, 75 5 কত হয়? 7 5 35, 375। ঠিক আছে, চলুন পরের অঙ্কতে আসছি। একজন ছাত্রকে পরীক্ষায় পাস করতে হলে 40 নাম্বার পেতে হবে, 40% পেতে হবে। সে 70 নাম্বার পেল, কিন্তু 20 নাম্বারের জন্য ফেল করে গেল। তাহলে 20 পেলেই সে পাস করে যেত, তার মানে পাস মার্ক হচ্ছে 90। ওরা বলেছে কত পার্সেন্ট? 40%। তাহলে 40%-এর মান 90। তাহলে আপনাকে বের করতে বলেছে কত নাম্বারের পরীক্ষাটা হয়েছিল? 100%। তাহলে 90/40 ইন্টু 100, 0 0 4 25, 25 9 2 2 5। এটাও এনটিপিসির প্রশ্ন। পরের প্রশ্ন, রাখি মোহনের থেকে 12 নম্বর বেশি পেল। রাখি মোহনের থেকে 12 নম্বর বেশি পেল। কার থেকে? মোহনের থেকে। তাহলে একটি পরীক্ষাতে একজন ছাত্র 40% নাম্বার পেল, খুব ভালো অঙ্ক এবং পুরোটাই বোঝার আছে, এবং পাস নাম্বারের থেকে 20% কম পেল। আরেকজন ছাত্র
45% নাম্বার পেল, সে 5 নাম্বারের থেকে 30 নাম্বার বেশি পেল। তার মানে যে 40% পেয়েছে সে ফেল করে গেছে, আর যে 45% পেয়েছে সে পাস করে পাশের থেকে কিছুটা বেশি পেয়ে গেছে। তাহলে পাস পার্সেন্টেজ কত একটু দেখে নিত। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে 40%, এটা হচ্ছে 45%। তাহলে পাস পার্সেন্টেজ কত আমাকে বলুন, পাস পার্সেন্টেজ হচ্ছে কত? এদের মাঝে কিছু একটা হবে, তাই তো। এবার দেখা যাচ্ছে যে ফেল করেছে সে 5 নাম্বারের থেকে 20 নাম্বার কম পেয়েছে। তার মানে এইটা হচ্ছে 20, এটা কত? 20। এবং যে পাস করেছে সে 5 নাম্বারের থেকে 30 বেশি পেয়েছে। তাহলে এটা কত? এটা হচ্ছে 30। তাহলে এইখান থেকে এই গ্যাপটা কত? 30 আর 20 কত? 50। 40% থেকে 45% যেতে হলে তাকে 50 অতিক্রম করতে হবে। আর এই গ্যাপটা কত? 5%। তার মানে 5%-এর মান কত? 50। তাহলে 100%, তাহলে টোটাল পরীক্ষা কত? 100%। এটা 5 10-এ দেখতে পাচ্ছি। তাহলে মোট পরীক্ষা হয়েছিল 10-এ, মানে 1000 নাম্বার টোটাল স্কোর। মোট 1000 নাম্বারে পরীক্ষা হয়েছিল। এবার পরীক্ষাতে কী চেয়েছে কোশ্চেনটা? পরীক্ষাতে পাস নাম্বার কত, পাস পার্সেন্টেজ কত, একটু ভালো করে দেখুন। তাহলে 1000 নাম্বারে পরীক্ষা হয়েছিল, দুভাবে করতে পারেন। তাহলে যে 40% নাম্বার পেয়েছে সে কত পাবে? মুখে মুখে করবেন। 40% মানে তো কত? 400। বোঝা গেছে? তাহলে 40%, 1000-এর 40%, তাহলে যে 40% পেয়েছে সে 400 পেয়েছে, কিন্তু 400 পেয়ে তো পাস করেনি, তাকে আরও 20 নাম্বার পেতে হতো। তাহলে +20, তাহলে পাস মার্ক কত? 420-তে। ওকে। এবং যেহেতু শতকরা বলেছে, তাহলে শতকরা হচ্ছে কত? 1000-এ, সরি এই শূন্য, তাহলে হচ্ছে 42% সঠিক উত্তর। দেখুন এই অঙ্কটা আরও অনেকভাবে করা যায়। কাট। স্টার্ট। আরেকভাবে করা যায়, দেখুন 40% 1000 হয়েছে। আপনি এক কাজ করুন, 1000-এর 45% বের করুন। 45% মানে কত? 450। 450 সে বেশি পেয়ে গেছে। কত নাম্বার বেশি পেয়ে গেছে? 30 বেশি পেয়ে গেছে পাশের থেকে। তাহলে আমি 30 বিয়োগ করব, তাহলে হবে কত? 420-তে পাস মার্ক, যেহেতু 1000-এর পরীক্ষা হয়েছিল। তাহলে এটা হচ্ছে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ আসবে 42%। ঠিক আছে, নেক্সট। বোঝা গেছে তো? চলুন পরের অঙ্কে। 70, এসএসসি পড়েছে, WPSC পড়েছে। একজন ছাত্র 20% নাম্বার পেল, একই রকম 20% পেয়েছে, 30 নাম্বারের জন্য ফেল করেছে। অপর ছাত্র 32% নাম্বার পেয়েছে এবং 5 নাম্বারের থেকে 42 নাম্বার বেশি পেয়েছে। তাহলে আপনারা বলুন, তাহলে যে ব্যাটা 20% পেয়েছে ফেল করেছে, আর যে 32% পেয়েছে সে পাস করেছে। তাহলে পাস পার্সেন্টেজের মাঝে থাকবে। এই 30 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে এই পার্টটা হচ্ছে কত? 30। আর যে পাস করেছে 42 নাম্বার, তাহলে এটা হচ্ছে 42। তাহলে মোট কত হচ্ছে? 4 3 7 72। এই গ্যাপটা কত? 72। এবারে বলুন এই পার্সেন্টেজের গ্যাপটা কত? 12। তাহলে 12%-এর মান 72, তাহলে একের মান 6। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 100 × 6, তাহলে 600। এবার এখানে বলেছে পরীক্ষায় পাস নাম্বার কত। তাহলে 600-এ পরীক্ষা হয়েছিল, তাহলে 600টাকে আমি 20% বের করে নিই। 20% মানে কত? একেবারে মুখে মুখে করার চেষ্টা করবেন। 20 মানে 6 2 12, 120। ওকে, কিন্তু সে 120-তে পাস করেনি, তাকে আরও 30 এক্সট্রা পেতে হবে। তাহলে পাস নাম্বার যদি চাইতো পরীক্ষাতে তখন হতো 150, কিন্তু আপনাকে পাস নাম্বার চাইনি, আপনাকে চেয়েছে পাস পার্সেন্টেজ চেয়েছে, কারণ অপশনাল পার্সেন্টেজ রয়েছে। তাহলে মোট পরীক্ষা কত হয়েছিল? 600। তাহলে 0 0 1 4, 1 4 মানে কত? 25%। ঠিক আছে, পরের অঙ্ক। পরীক্ষাতে 42% নাম্বারে পাস, খুব ভালো। কোনো পরীক্ষার থেকে 450 পরীক্ষায় পাস করতে হলে কত নাম্বার পেতে হবে? এটা তো একবার পাতি কোশ্চেন। 450, এটাকে আমরা 42% বের করব, মানে কত? 42/100। তাহলে 0 0, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 5 5 9, 21 9 কত? 9 × 9, 9 2 18, 189। রেলের পরীক্ষা 18-তে পড়েছে। আপনারা বলেন এত সহজে কোশ্চেন দেয়। দেখুন 2018 সালে গ্রুপ ডির কোশ্চেন খুলবেন, কোনো না কোনো শিফটে এটা দিয়েছে। পরের প্রশ্ন। রাজু একটি পরীক্ষায় 272 নাম্বার পেল, যা 64%-এর সমান। মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছিল? পরের অঙ্ক 73। 100 জন ছাত্রের মধ্যে 50 জন ফেল করেছে ইংরেজিতে, 30 জন ফেল করেছে গণিতে, 12 জন উভয় বিষয়ে ফেল করেছে।
তাহলে উভয় বিষয়ে কতজন পাস করেছে। এই অঙ্কগুলো খুব বোঝার এবং খুব ইম্পর্টেন্ট। আমরা অঙ্কগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে করবো, হ্যাঁ একটু বুঝে নিন। দেখুন টোটাল স্টুডেন্ট কত, 100 জন। আমি এইটাকে দিলাম ফেল করেছে ইংরেজি আর ম্যাথ, এটাকে দিলাম ইংলিশ, এটাকে দিলাম ম্যাথ। ওকে, ভেন ডায়াগ্রাম বলা হয়, সহজে হয় এটাতে। 50 জন ফেল করেছে ইংরেজিতে, তাহলে আমাকে একটা কথা বলুন, 50 জন যদি ফেল করে ইংরেজিতে, তাহলে লিখলাম 50 জন। 30 জন ফেল করেছে গণিতে, তাহলে 30 জন দিলাম গণিতে, ঠিক আছে। 12 জন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে কমন পোর্শনটা কতজন, 12 জন। তাহলে দেখুন ইংরেজিতে ফেল করেছে 50, অঙ্কতে 30, উভয় বিষয় 12। আমাকে বলুন 12 জন তো উভয় বিষয় ফেল করেছে আর ইংরেজিতে 50 জন, তাহলে আমাকে বলুন শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কতজন। শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে 50 - 12, 38 জন। শুধুমাত্র ম্যাথে ফেল করেছে কতজন, 30 - 12 কতজন, 18 জন। কেন করলাম, এটা তো উভয় বিষয়ে ফেল করেছে, আমি এটা বের করলাম, শুধু এই পার্টটা বের করলাম, শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে। এই পার্টটা বের করলাম, শুধুমাত্র ম্যাথে ফেল করেছে, এই পার্টটা উভয় বিষয়ে ফেল করেছে। এই গোড়াটার মান 50, এইটার মান 12 হলে এইটা 38, একই রকম গোড়াটার মান 30, এইটা 12 হলে এইটা 18। তাহলে মোট কতজন, একটা হোক বা দুটো হোক, ফেল করেছে দেখে নিই। তাহলে 38 + 12 + 18, এটা হচ্ছে 12 8 30 68। তাহলে 68 জন একটা বিষয় বা দুটো বিষয় মোটামুটি ফেল করেছে। তাহলে বলেছে উভয় বিষয়ে কতজন পাস করেছে, তাহলে মোট ছাত্র তো কতজন, 100 জন। সেখান থেকে আমরা 68 বিয়োগ করে দেবো, পেয়ে যাবো কত, 32। খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে করবেন। পরের কোশ্চেন, একটি স্কুলে 40% ছাত্র ফুটবল খেলে, 50% ছাত্র ক্রিকেট খেলে। তাহলে দেখুন একই রকম, এটা দিলাম ফুটবল, এটা দিলাম ক্রিকেট। এটা বলেছে 40%, এতে বলেছে 18%। এবার বলেছে 40% ক্রিকেট, 50%, 18% ছাত্র ফুটবল বা ক্রিকেট কিছুই খেলে না, তাহলে মোট তো 100%। যদি 18% না খেলে তাহলে আমাকে বলুন কত পার্সেন্ট থাকছে, বাকিটা 82% থাকছে। তাহলে 82% কোনো না কোনো খেলা খেলছে। আচ্ছা, তাহলে 40% খেলছে ফুটবল, 50% খেলছে ক্রিকেট, তাহলে মোট কতজন, 90 জন। কিন্তু মোট হওয়া উচিত কতজন, বলুন মোট হওয়া উচিত কতজন, 82। তার মানে 8 জন বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখতে পাবো এটাকে যদি 8 দিই, তাহলে দেখুন 40 থেকে 8 বিয়োগ করলে 32, 50 থেকে 8 বিয়োগ করলে কত, 42। যদি করি তাহলে দেখুন 32 8 40 82, তাহলে মোট হচ্ছে কতজন, 82। যেটা কিন্তু এর সাথে মানছে। আমি 8টা কেন এখানে বিয়োগ করে দিলাম, দেখতেই পাচ্ছি এই 100 থেকে 18 বিয়োগ করলাম, কারণ 18% কোনো খেলাই খেলেনি, থাকছে কত পার্সেন্ট, 82%। তাহলে আমাদের সবগুলো যোগফল মিলে 82 হতে হবে। আপনি দেখুন না, 42 আর 32, এই 40 আর 50 যোগ করলে 90, হতে হবে 82। তাহলে 8% কমাতে হবে, এখানটাতে 8 হবে এবং সবগুলো যোগ করে দেখে নেবেন 82% হবে। এবারে বলেছে দুটি খেলাই খেলে এমন ছাত্রের সংখ্যা কত, কত, 8%। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 8%। একটি পরীক্ষায় 80% ছাত্র পদার্থবিদ্যাতে, 70% রসায়নবিদ্যাতে, 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে একই রকম দেখুন পদার্থবিদ্যাতে পাস করেছে কতজন, 80 জন। তাহলে এটাকে দিলাম ফিজিক্স 80, 70% কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি হচ্ছে কত, 70%। ওকে, 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে মোট তো 100%। সেখান থেকে আমি যদি 15 বিয়োগ করি কত হচ্ছে, তাহলে আমার সবগুলো 85 হওয়া উচিত। এইগুলো দেখি দুটো যোগ করলে কত হচ্ছে, 8 7 15, 150 হচ্ছে, হওয়া উচিত 85। তাহলে একই রকম 150 থেকে আমরা 85 বিয়োগ করব, হবে 65 হবে। তার মানে এটা অবশ্যই 65 হবে। একটু ভালো করে দেখুন কেন, এটা অবশ্যই 65 হবে। বিয়োগ করে দেখে নেবেন, অর্থাৎ 80 থেকে 65 বিয়োগ করলে কত, 15, এটা থেকে করলে 5, তাহলে হচ্ছে কত, 15 5 20 65, 85 মিলেছে। তাহলে 65% উভয় বিষয়ে পাস করেছে। ওরা বলেছে উভয় বিষয়ে পাস করেছে 325 জন, তার মানে 65%-এর মান 325। এটা কত থেকে গুণ করতে হবে, 5 এ 1 5, 5 6 30, 5 5 এ 5, এটা 13, 13 5 65।
এটা তাহলে 5, তাহলে 65 সাথে 5 গুণ 325 আসছে, তাহলে 100%, তাহলে 100% মানে কত ইন্টু 5, 500, তাহলে মোট পরীক্ষার্থী কতজন 500 জন। ঠিক আছে, 65 দেখুন এটা কাটা, এটা খুব হয়ে গেছে, ফ্রেশ করে করিয়ে দিচ্ছি। 65%-এর মান 325, তাহলে 100% কত 325 বাই 65 ইন্টু 100, এটা কাটাকাটি করলে দেখবে 500 জনই আসবে। হলো, পরের অঙ্কতে আসি। একটি ক্লাসে 60 জন শিক্ষার্থীর মধ্যে 60% ছাত্র, তাহলে 60-এর 60%, 60-এর 60% মুখে মুখে করতে হবে, 6 6 36 হবে, মুখে মুখে করবেন। তাহলে মোট 60 জন রয়েছে, তাহলে তার মধ্যে ছাত্র, তাহলে বয় গার্ল, বয় যদি আপনার বয় যদি 60% হয় তাহলে 36 জন হয়, তাহলে গার্ল কত হবে 60 থেকে 36 বিয়োগ করলে 24 জন। মোট ছাত্রীর 25% ছাত্রী সাইকেলে আসে, ছাত্রী তো মোট 24 জন, তার 25%, 24-এর 25% বের করলে 25/100, 25 4 4 6, তাহলে 6 জন ছাত্রী সাইকেলে আসছে। কতজন ছাত্রী সাইকেলে আসছে না বলুন? 24 জন তো ছাত্রী, তাহলে 6 জন আসছে, তাহলে আসছে না কতজন 18 জন। আরআরবি 2017 সালে পড়েছে। পরের টাইপ, রবির আয় মোহনের আয়ের থেকে 20% বেশি, এবং ওটা রিপিট হয়েছে, যাই হোক দেখা যাক। তাহলে মোহনটাকে আমরা কি ধরবো 100 ধরবো, রবির আয় মোহনের থেকে, তাহলে রবির হচ্ছে কত 20% বেশি 120। যদি অনুপাতটা যদি করি তাহলে কত হবে বলুন তো? অনুপাত করলে 20 5:4 কাটাটি করলে, তার মানে মোহনের আয় 5 টাকা, রবির আয় 4 টাকা। মোহনের আয় বলেছে 1600, তাহলে 5-এর মান 1600, তাহলে 5 3 15, 1 2 300, তাহলে রবির আয় কত? তাহলে এখানে 320 গুণ করবো, 0 2 8 4 3 12, 1280। ও এটা 6 হবে, কত হবে এটা 6, এক্সট্রিমলি সরি। তাহলে 320 গুণ করলে এটা হচ্ছে 0, 6 2 12 2 হাত রইল 1, 6 3 18 1 19, 1920 সঠিক উত্তর, একটু ভুল হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন দেখুন, অশোক তার আয়ের 10% ব্যয় করে, তাহলে ব্যয় করে কত 10%, 10% মানে কত 1/10, অর্থাৎ 10 টাকার মধ্যে সে 1 টাকা ব্যয় করছে, তাহলে সঞ্চয় করছে ক টাকা আপনারা বলুন? সঞ্চয় করছে 9 টাকা, ওরা বলেছে 5400 টাকা সঞ্চয় করেছে, তাহলে 9-এর মান কত 5400, 1-এর মান 600, তাহলে মাসিক আয় কত? তাহলে মাসিক আয় কত? এইটা 10 টাকা আয়, তাহলে এর সাথে আমরা 600 গুণ করব, উত্তর হবে 6000। পরের প্রশ্ন, রামের আয় 30% বাড়তে বেতন হলো 910 টাকা। অনেকভাবে করা যায়, 30% বেতন বেড়েছে, 30% যদি বেতন বাড়ে তাহলে আমরা লিখতে পারি 3/10, বেতন হলো, তাহলে 10 ছিল, হলো 3, তাহলে কত হলো 13। ওরা বলেছে বেতন হচ্ছে 910, তাহলে এর মান হচ্ছে 910, তাহলে আমরা ইন্টু 7 0, বলেছে আগে বেতন কত ছিল, তাহলে আগে বেতন এখানে 70 দিয়ে গুণ করবো, উত্তর হবে 700। এত পর্যন্ত থাক, পরের অঙ্কগুলো পরের ক্লাসে হবে, ততক্ষণ টাটা।